সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সুস্থ আছি, ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বাংলা নবম দশম শ্রেণীর বাংলা তৃতীয় পত্র অংশের কারক ও বিভক্তি নিয়ে কথা বলবো আজ তোমাদের সাথে আমি। তাহলে আমরা আবারও বিষয়টা জেনে নিই যে বাংলা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অংশের কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ এই সম্পর্কে। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ। তাহলে আমরা কারক সম্পর্কে অবশ্যই আমাদের অনেকে ধারণা আছে। আসলে কারক হচ্ছে, কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে। আর কারকের সঙ্গে এরকম যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে বা সম্বন্ধ তাকে কারক বলে। তাহলে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকরণকারক। তাহলে কারক ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক ও অধিকরণকারক। তাহলে আমরা এখানে দেখলাম কারক কয় প্রকার, ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকরণকারক। তাহলে কারক হচ্ছে ছয় প্রকার। তাহলে আমরা এই ছয় প্রকার কারক কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানতে হবে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আর এই ছয় প্রকার কারককে নির্ণয় করতে গেলে আরেকটা বিষয় আসলে আমাদের দরকার হয়, সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। সেটা হচ্ছে বিভক্তি। তার একটা আমরা বিভক্তি কাকে বলে সেটা আমরা আগে দেখে নিই যে বিভক্তি কাকে বলে। আসলে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্যায়নের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলা হয়। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের অন্যায়নের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। আসলে বিভক্তি বাংলা প্রধানত দুই প্রকার: শব্দ বিভক্তি আর ক্রিয়া বিভক্তি। তাহলে বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার। 7 প্রকার বিভক্তি সম্পর্কে আমরা আসলে একটু এখানে আলোচনা করবো। 7 প্রকার বিভক্তি তা না হলে বা বিভক্তি না জানলে আসলে কারণ নির্ণয় করা কষ্টকর হবে, আসলে কারণ নির্ণয় করা যাবে না আসলে। সেই বিভক্তিগুলো আমরা নিচে ক্লাসে পড়ে আসছি, আসলে তারপরেও আরেকবার আমরা এটাকে দেখার চেষ্টা করি আসলে যে বিভক্তিগুলো কি সেটা। এখানে বইয়ে কিছু বেশি কম আছে, আমি ওখান থেকে কিছুটা সংক্ষেপ করে লেখার চেষ্টা করছি। তোমরা সেটা অবশ্যই মানে খেয়াল করবে এবং সেই অনুযায়ী তোমরা যদি বিভক্তি সেই অনুযায়ী সেই বিভক্তি ব্যবহার করে যদি তোমরা কারক নির্ণয় করো তাহলে হয়তো
ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখি আমি সেই বিভক্তিগুলো লিখি, তোমরা সেটা অবশ্যই বইয়ের সাথে কিছুটা মিলিয়ে নেবে। তাহলে আমি এখন লিখছি বিভক্তি কত প্রকার? 7 প্রকার। সব বাংলা শব্দ 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 7 প্রকার। তাহলে আবার আমি বলি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এছাড়া আরেকটা বিভক্তি আছে, আরেকটা প্রকার বিভক্তি আছে, আসলে এটা প্রকার বিভক্তি ধরা যায় না, আসলে যেটা বলা শূন্য বিভক্তি। প্রথমা বিভক্তি আর শূন্য বিভক্তি একই কথা। তাহলে যেখানে কোনো বিভক্তির চিহ্ন নেই সেটি হচ্ছে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। তাহলে আমরা এই বিভক্তির চিহ্নগুলো লিখি। বাংলা শব্দ বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়া বিভক্তি, দ্বারা দিয়া বা দিয়ে বিভক্তি, চতুর্থী বিভক্তি, বইটি আছে দ্বিতীয় মতো। আমি এখানে একটু যোগ করবো, সেটা হচ্ছে দ্বিতীয় আছে এখানে পেরে আর বাড়তি যোগ করবো এখানে নিমিত্ত আর জন্য। এটাও চতুর্থী বিভক্তি। যদি কারোর এটা নির্যাতন থাকে তাহলে আমরা বইয়ে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের 64 পৃষ্ঠায় সমাসের ওইখানে চতুর্থী তৎপর সমাসের এখানে দেওয়া আছে। আসলে চতুর্থী বিভক্তি নিমিত্ত জন্য সেখানে আছে, এই জন্য নিমিত্ত এখানে দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। যদি এটা কারোর দ্বিধাদ্বন্দ্ব মনে হয় যে নিমিত্ত জন্য এখানে নেই, কেন আমি নতুন করে সেখানে নিয়ে আসলাম, সেটা। পঞ্চমী বিভক্তি, হইতে থেকে যে বা হইতে থেকে সে বা হতে থেকে সে হয়। ষষ্ঠী বিভক্তি, রয়ে সপ্তমী বিভক্তি, এ অন্তস্থ বা অন্তস্থ বলে তাহলে আমরা এখানে দেখলাম বাংলা বিভক্তি 7 প্রকার। প্রথম বিভক্তি শূন্য র, দ্বিতীয় বিভক্তি কে রে এ, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে প্রতীক, চতুর্থ বিভক্তি কে রে নিমিত্ত জন্য, পঞ্চম বিভক্তি হইতে থেকে সে বা হতে থেকে সে, ষষ্ঠী বিভক্তি র এ, আর সপ্তম বিভক্তি এ অন্তস্থ এ এতে। এই 7 প্রকার বিভক্তি। 7 প্রকার বিভক্তি আসলে না জানলে আসলে কারো নির্ণয় করা কষ্টকর হয়ে দাঁড়াবে, বা নির্ণয় করা যাবে না, বা নির্ণয় করা আসলে দুর্বল ব্যাপার হয়ে দাঁড়াবে।
তাহলে আমরা এখানে যে 6 প্রকার কারকের নাম বললাম, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপদানকারক, অধিকরণকারক, সেই সম্পর্কে এখন কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা সেই সম্পর্কে এখন যাব। তার আগে আমি আগেও বলেছি, এখনো বলছি যে আসলে কি এই বিভক্তিগুলো আসলে ভালোভাবে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, তাহলে আসলে কারক নির্ণয় করা যাবে না। তাহলে আমরা এখানে বিভক্তিগুলো অবশ্যই আমরা মিলিয়ে নেব যে আসলে বইয়ের সাথে আসলে কতটুকু অমিল আছে সেটা। 148 পৃষ্ঠায় বই আছে, ওই বইয়ের বাংলা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অংশের ব্যাকরণ বইয়ে আসলে 148 পৃষ্ঠায় বিভক্তিগুলো আছে। আসলে এক বছরের রূপটাই আমি শুধু লিখেছি, বহু বছরের রূপ লিখে নাই। আসলে এক বছরের রূপ লিখলে আসলে কাজ হবে বা কাজ করা যাবে আসলে। তাহলে আমরা এখানে এখন আলোচনা করব কর্তৃকারক নিয়ে। কর্তৃকারক তাহলে আমরা এখন আলোচনা করব কর্তৃকারক। এই কর্তৃকারক কাকে বলে? আসলে বাক্যে আসলে যে কাজটা করে সে আসলে কর্তা। তাহলে এখানে সংখ্যাটা বইয়ে কি আছে আমরা সে সম্পর্কে একটু জেনে নিই। আসলে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। তাহলে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। আসলে ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। তার মানে ক্রিয়া ক্ষেত্রে কি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে কি দিয়ে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আসলে কর্তৃকারক পাওয়া যায়। দেখি এখানে আমরা কিভাবে পেতে পারি। আসলে যেমন আমরা যদি বলি এখানে যে ছেলেরা ফুল তুলছে, তো ছেলেরা লিখি আমি যে ছেলেরা ফুল তুলছে। তাহলে এখানে ক্রিয়া তুলছে, তাহলে কে ফুল তুলছে? ছেলেরা। ছেলেরা এখন কর্তা, এই বাক্যের কর্তা কে? ছেলেরা, কারণ বাক্যের যে কাজটা করে সেই হচ্ছে কর্তা। তাহলে সেই হিসাবে দেখা গেল এখানে যে কাজটা করে সে বললাম কর্তা। এখানে কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে। আসলে কর্তৃকারকের প্রকারভেদ, এই কর্তৃকারক আসলে কত প্রকার হতে পারে সেটা। কর্তৃকারক আসলে দেখি কর্তৃকারক কয় প্রকার? 4 প্রকার কর্তৃকারক। কর্তৃকারক আসলে এটা কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুসারে 4 প্রকার ব্যবহার করে 4 প্রকার হতে পারে। সেগুলো কি কি? মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যক্তিহার কর্তা। তাহলে আমরা লিখি এক নম্বর আছে মুখ্য কর্তা, দুই নম্বরে প্রযোজক কর্তা, নম্বরে প্রযোজ্য কর্তা, ব্যক্তিহার কর্তা। তাহলে কয় প্রকার? তাহলে এখানে যে বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বৈশিষ্ট্য অনুসারে কর্তা আছে 4 প্রকারের। একটা হচ্ছে যে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা আর ব্যক্তিহার কর্তা। তাহলে আমরা এখানে এই 4 প্রকার কর্তা আমরা কিভাবে চিনতে পারি? আমরা দেখবো এখানে সবাই সব জায়গায় সব বাক্যের মধ্যে কি কর্তার যে কাজটা করে সেই কর্তা, কিন্তু এখানে আবার এই 4 প্রকার কর্তাকে আমরা কিভাবে চিনতে পারি? আসলে মুখ্য কর্তা হচ্ছে আসলে কর্তা যখন নিজেই নিজের কাজটা করে, মানে কেউ তাকে করতে অনুপ্রাণিত করে না বা করতে বলে না, যখন নিজে কাজ করতে করে কি মুখ্য কর্তা। তো এখানে যেমন ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা ফুটবল খেলছে। এখানে কি হচ্ছে? খেলছে, কারা খেলছে? ছেলেরা খেলছে, এটা হচ্ছে কর্তা এখানে। এবং আসলে তাদেরকে কেউ খেলতে বলেনি, নিজেদের ইচ্ছা নিজেদের অনুপ্রেরণা তারা খেলছে।
আরেকটা কথা বলতে পারে যে মুষলধারে বৃষ্টি পড়ছে বা মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি পড়ছে, তাহলে এখানে পড়ছে ক্রিয়া। তাহলে যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি আপনি কারোর ইচ্ছায় না, প্রকৃতির ইচ্ছায়, সৃষ্টিকর্তার ইচ্ছায়, প্রকৃতির ইচ্ছায় কি সেটা পড়ছে। তাহলে এখানে বৃষ্টিটাও আপনি নিজে নিজেই পড়ছে, আসলে কারোর মানুষের কোনো হাত সেখানে নেই বা মানুষের কোনো আসলে কিছু কর্ম সেখানে নেই বৃষ্টিকে থামিয়ে দেওয়ার বা বৃষ্টিকে আসলে রোধ করার। আসলে তাই এখানে আপনি কর্তব্য নিজে নিজের কাজটা করে, কেউ তাকে করতে অনুপ্রেরণ করে না বা করতে বলে না, তখন সেই কর্তাকে বলা হয় আসলে মুখ্য কর্তা। আর প্রযোজক এর কথা মুখ্য কর্তা আমরা দেখলাম যে আসলে কর্তা যখন নিজেই নিজের কাজটা করে তখন সেটাকে বলা হয় মুখ্য কর্তা। এবার প্রযোজক কর্তা কোনটাকে বলে সেটা আমরা চেনার চেষ্টা করি। প্রযোজক কর্তা যখন নিজে না করে অন্য দিয়ে কাজটি করায় তখন সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। তাহলে কি বললাম যে কর্তা যখন নিজে না করে অন্য দিয়ে কাজটি করায় তখন যে করায় তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন সাপের সাপ খেলায়, সাপ খেলায় মা শিশু দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। তিনটা বাক্য আমরা একরকম বাক্য লিখেছি যে সাপের সাপ খেলায়, তাহলে খেলা এখানে ক্রিয়া, মা শিশু চাঁদ দেখাচ্ছেন ক্রিয়া, শিক্ষকদের ব্যাকরণ পড়াচ্ছেন ক্রিয়া। তাহলে এখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে সাপের সাপ খেলায়, আসলে খেলায় কে সাপুর আর খেলে কে সাপ নিজেই খেলে আসলে। তাহলে এখানে সাপুর নিজে না খেলে সাপকে দিয়ে আসলে খেলার কাজটা করে। মা তো চাঁদ দেখাচ্ছে, তাহলে চাঁদ দেখাচ্ছে কে? মা দেখছে কি? শিশু নিজেই দেখছে আসলে এখানে। আর শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, পড়াচ্ছেন শিক্ষক, পড়ছে কারা? ছাত্ররা। তাহলে এখানে প্রত্যেকটা বাক্যে আমরা দেখি এখানে যে আসলে কি কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করাচ্ছে। তাহলে এখানে যে বাক্যে যে কাজটি করায় সেটা হচ্ছে কর্তা, এখানে প্রযোজক কর্তা। এখানে এই ক্ষেত্রে এই সাপুরে মা এবং শিক্ষক এটি হচ্ছে প্রযোজক কর্তা। কারণ এই তিনজনই কি করছে? অন্যকে দিয়ে কাজটি করাচ্ছে। আর এখানে যাকে দিয়ে কাজটা করানো হয় সে হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে এখানে সাপ, শিশু এবং কি ছাত্ররা এরা হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে আমরা এখানে দেখলাম যে বাক্যে যে কাজটি করায় সে প্রযোজক আর যে করে সে প্রযোজ্য। তাহলে আমরা এখানে দুটো নিয়ে আলোচনা করলাম যে প্রযোজক কর্তা এবং প্রযোজক কর্তা। তাহলে এখানে যে প্রযোজক কর্তায় বললাম যে বাক্যে যে কাজটি করায় সে হচ্ছে প্রযোজ্য আর যে করে সে হচ্ছে প্রযোজ্য। তাহলে এখানে আরেকটা এরপর এখানে আছে যে ব্যক্তিহার কর্তা। এরপর আছে কি ব্যক্তিহার কর্তা। ব্যক্তিহার কর্তা কাকে বলে সেটা আমরা এখানে খেয়াল করি। বাক্যে দুটো কর্তা যখন একই কাজ করে তখন তাকে বলা হয় ব্যক্তিহার কর্তা। তাহলে বাক্যে দুটো কর্তা যখন একই কাজ করে তখন সেই কর্তাকে বলা হয় ব্যক্তিহার কর্তা। যেমন বাঘের মহিষে এক ঘাটে জল খায়, লিখি আমরা বাঘের মহিষে এক ঘাটে জল খায়। তাহলে এখানে এই যে খায় ক্রিয়া, ঠিক আছে, এখানে বাঘে আর মহিষে, তাহলে বাঘ এবং মহিষ দুটো কর্তা একই কাজ করছে, সেটা হচ্ছে কি জল খাওয়া কাজ। তারপরে দুটো কর্তা যখন একই কাজ করে, বললাম যে এখানে জল খাওয়ার কাজ করছে, এখানে এই কর্তাকে বলা হয় ব্যক্তিহার কর্তা। আবার যদি বলা হয় রাজা রাজা লড়াই বেঁধেছে, যে রাজায় রাজায়
তাহলে এখানে বললাম যে আসলে ব্যতিহার কর্তাটা কি, যখন দুটো কর্তা একই কাজ করে তখন সেই কর্তাকে বলা হয় ব্যতিহার কর্তা। তাহলে আমরা এখানে মুখ্য কর্তা বললাম যে এখানে যে কর্তা নিজে নিজের কাজটা করে, কেউ থেকে করতে বলে না বা কারোর মানে অনুপ্রেরণা সেই কাজটা করে না, নিজের ইচ্ছায় করে, তখন সেটাকে বলা হয় মুখ্য কর্তা। আর প্রযোজক কর্তা বললাম একটা বাক্যে যখন কর্তা নিজে না করে অন্য প্রতি কাজটি করায়, যে করায় সে প্রযোজক আর যে করে হচ্ছে কি প্রযোজ্য। আর ব্যতিহার কর্তা বললাম বাক্যের দুটো কর্তা যখন একই কাজ করে তখন সেই কর্তাকে বলা হয় ব্যতিহার কর্তা। তাহলে আমরা এখানে একাধিক কর্তা এখানে ব্যবহার দেখলাম। এখানে এরপরে একটা বাক্য আসলে কিভাবে কারক নির্ণয় করতে হয় সেটা আমরা এখানে আবার শেষ দিকে আসি, আসলে কিভাবে কারক নির্ণয় করতে হয়। এখন এখানে যেমন একটা বাক্য আমি লিখি যে রহিম বই পড়ে, রহিম বই পড়ে, তাহলে এখানে কি আছে পড়ে, তাহলে আমরা বলছিলাম আমরা কি পাওয়া যায়, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়। তাহলে এখানে রহিম বই পড়ে, তাহলে পড়ে কি রহিম, তাহলে এখানে রহিম হচ্ছে বাক্যের কর্তা। আর রহিম কোনো বিভক্তি আছে, রহিম আসলে শব্দটাই মূল নামটা আছে রহিম, এখানে কোনো বিভক্তি আসলে নেই। এখানে যদি প্রাণীটা কোন কারক বিভক্তিটা, তাহলে এখানে কর্তৃকারকে শূন্য বিভক্তি, কারণ এখানে রহিম কর্তা এবং বিভক্তি এখানে নেই। এর মধ্যে বলা হয় যে জসিমকে যেতে হবে, জসিমকে যেতে হবে, তাহলে এখানে ভাব হচ্ছে ক্রিয়া, তাহলে কে যাবে কাকে যেতে হবে, মানে কে যাবে ধরো রসিম, জসিম হচ্ছে এখানে কি হচ্ছে বিভক্তি, তাহলে এখানে জসিম হচ্ছে কি হচ্ছে বিভক্তি, কি কোন বিভক্তি, আসলে কি হচ্ছে দ্বিতীয় বিভক্তি। এখন একটা প্রশ্ন থাকতে পারে এখানে সেটা হচ্ছে যে কে দ্বিতীয় বিভক্তিতে ছিল আবার প্রথম বিভক্তিতেও ছিল, তো আমরা কখন হলো দ্বিতীয় বিভক্তিতে ব্যবহার কে থেকে দ্বিতীয় বিভক্তি লিখবো আর কখন আমরা কে থেকে তৃতীয় বিভক্তি লিখবো, এখানে একটা প্রশ্ন থেকে যায়। আসলে যদি কখনো সম্বোধন কারক হয়, মানে সম্বোধন কারক বলতে যেখানে দান করা বোঝায় বা ভক্তি করা বোঝায়, যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুককে এই কেউ চতুর্থ বিভক্তি, কারণ এখানে দান করা হচ্ছে, এই দানটা এখন আসলে পাওয়া যাবে না। আর যদি বলা হয় গুরুকে ভক্তি, গুরু ভক্তি, তাহলে এখানে গুরুকে ভক্তি এখানে কে চতুর্থ বিভক্তি, কারণ এখানে ভক্তি করা হচ্ছে। তাহলে কখনো আমি বললাম যে যদি কখনো দান করা বা ভক্তি করা বোঝায় সেক্ষেত্রে ক্ষেত্রে চতুর্থ বিভক্তি হবে, আর সকল ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে এখানে সেই হিসাবে জসিমকে এখানে দ্বিতীয় বিভক্তি, তাহলে এখানে এটা কোন কারক কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। এরপরে হতে পারে যে ফেরদৌসী কর্তৃক সারা রচিত হয়েছে, আমরা ফেরদৌসী না লিখে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ কর্তৃক বিধান রচিত হয়েছে, লিখতে পারি আমরা রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। তাহলে এখানে রচিত হয়েছে, তাহলে কে রচনা করেছে, রবীন্দ্রনাথ কর্তা, আর কর্তৃকের কোন বিভক্তি, তৃতীয় বিভক্তি। তাহলে এটা যদি আমরা আসলে লিখি তাহলে এখানে কর্তৃকারক এখানে ঠিক আছে, এবং কর্তৃকের কোন বিভক্তি, তৃতীয় বিভক্তি, দ্বারা এই কর্তৃক তৃতীয় বিভক্তি। তাহলে এখানে সংক্ষেপ করে লেখা যাচ্ছে, দেখা যায় এখানে যে কর্তৃকারকের তৃতীয় বিভক্তি, অথবা সংক্ষেপে লেখা যায় কর্তায় তৃতীয়া। তো আমরা কি লিখব এখানে, কর্তায় তৃতীয়া, এভাবে লেখা সংক্ষেপে লেখা সম্ভব। আসলে যদি বলা এখানে যে আমার খাওয়া হয়নি, লিখে আমি বলবো যে আমার খাওয়া হয়নি, তাহলে হয়নি খাওয়া থেকে এখানে
তার খাওয়া হয়নি আমার, তো কে খায়নি বা কে খায়নি, কে মানে আমার খাওয়া হয়নি, তাহলে এখানে যে আমার আমার শব্দ র সেকেন্ড কি বিভক্তি, র সাধারণত আমার তোমার মূল শব্দ আর র সেকেন্ড বিভক্তি, তাহলে র এখানে শুধু বিভক্তি এখানে যদি আমি নির্ণয় করি এখানে লিখতে হবে কর্তৃকারকে কে কার খাওয়া হয় আমার খাওয়া হয়, আমি আসলে করতে এখানে তাহলে কর্তৃকার ষষ্ঠী বিভক্তি পর্দায় ষষ্ঠী লেখা যায়, সংক্ষেপে লেখা যায় পর্দায় ষষ্ঠী। বা কর্তৃকারক ষষ্ঠী বিভক্তি সেভাবেও লেখা সম্ভব আসলে। তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে আমরা এছাড়া সপ্তমী বিভক্তিতে হতে পারে, যেমন গায়ে মানে না আপনি মতো, তাহলে কে মানে না গায়ে, গা হচ্ছে কর্তা, আসলে এই হচ্ছে বিভক্তি, তাহলে কে মানে না গায়ে, গা হচ্ছে কর্তা, এখানে এই হলো বিভক্তি, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাষে, তাহলে কে জিজ্ঞাসে বাপে, বাপ এবং মা দুটি কর্তা এবং এই হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে এটাও কর্তৃকারকের সপ্তম বিভক্তি। পাগলে কি না বলে ছাগলে কি না খায়, তাহলে পাগল এবং ছাগল দুটোই কর্তা এবং পাগল এর সপ্তম বিভক্তি, তাহলে কর্তৃকারকের সপ্তম বিভক্তি। বাঘে মহিষে খানা এক ঘাটে খাবে না, তাহলে বাঘে এবং মহিষে, বাঘ এবং মহিষ দুটোই কর্তা এবং বাঘে সপ্তমী বিভক্তি, তাহলে কর্তৃকারকের সপ্তম বিভক্তি সেটাও অন্তস্থ বিভক্তি। ঘোড়ায় গাড়ি টানে, তাহলে কি গাড়ি টানে, ঘোড়ায় গাড়ি টানে, তাহলে ঘোড়া আসলে শব্দ আসলে আর অন্তস্থ বিভক্তি, তাই গাড়ি টানে কে ঘোড়া, আর অন্তস্থ বিভক্তি বললাম অন্তস্থ বিভক্তি আর এ অন্তস্থ এতে সপ্তমী বিভক্তি, এটা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। এরপর আছে যে গরুতে দুধ দেয়, তাহলে কে দেয় গরু, আর তে সেখানে সপ্তমী বিভক্তি, তাহলে এটা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, তাহলে ধান খেয়েছে কি বুলবুল, তাহলে বুলবুল এসে কর্তা এখানে কাজটা করেছে এবং এখানে তে আছে কি সপ্তমী বিভক্তি, তাহলে এখানে কর্তৃকারক সপ্তমী বিভক্তি। তাহলে আমরা আসলে আজকে কাকে বলে, কত প্রকার, কি কি এবং বিভক্তি চিহ্নটা এবং আসলে কর্তৃকারক সম্পর্কে আলোচনা করলাম। আসলে আজকে আসলে কর্তৃকারকের আসলে এখানে প্রথম ক্লাস না, এবং দ্বিতীয় ক্লাসে আমরা আসলে কর্মকারক, করণকারক, প্রশ্নোত্তর, অবদানকারক, অধিকরণকারক বাকি ধারাবাহিকভাবে পরেরগুলো আমরা শিখবো। তাহলে আজ আমরা আলোচনা করলাম যে কারক কাকে বলে, যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক থেকে কারক বলে। কারক কয় প্রকার, 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপদানকারক, অধিকরণকারক। এছাড়া দেখো বিভক্তিগুলো আমরা আলোচনা করলাম, সেই বিভক্তিগুলো কি ছিল এখানে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথম বিভক্তির চিহ্ন কি ছিল, শূন্য অ, দ্বিতীয়া কে রে এ রে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কে রে এ রে নিমিত্তর জন্য, পঞ্চমী হইতে থেকে চেয়ে, ষষ্ঠী র এর, সপ্তমী এ অন্তস্থ তে এতে। এছাড়া আমরা শিখেছি যে আসলে এখানে যে এই বিভক্তিগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা কারক নির্ণয় করতে পারি, আর কর্তৃকারক এখানে আসলে যে 4টি ভাগ আছে সেই ভাগ নিয়ে আমরা আলোচনা করেছি। আর 4টি ভাগ কি ছিলাম আমরা, মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা আর ব্যাখ্যাকর্তারই কথা বলেছি আমরা। তাহলে মুখ্যকর্তা বলছি এখানে যে কখন কর্তা নিজের কাজটা করে তখন তাকে বলা হয় মুখ্যকর্তা। প্রযোজককর্তা কি বলেছে সেটা, যখন কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করায় তখন যে করায় সে হচ্ছে প্রযোজককর্তা, আর যে করে সে হচ্ছে প্রযোজ্যকর্তা। আর ব্যাখ্যাকর্তা কোনটাকে বলেছি, যখন দুটো কর্তা একই কাজ করে তখন আসলে সেই কর্তাকে বলা হয় আসলে ব্যাখ্যাকর্তা। তাহলে আমরা আসলে যেটুকু আলোচনা করলাম, যেটুকু আসলে নিয়ে কথা বললাম, তোমরা এই বিষয়টাকে আরো ভালোভাবে বাসায় একাধিকবার পড়ার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। আশা করি তোমাদের সমস্যা হবে না। তোমরা অবশ্যই সামাজিক সেই দূরত্ব মেনে চলবে, সরকারি নির্দেশনা মেনে চলবে এবং প্রয়োজন ছাড়া আসলে ঘরের বাইরে যাবে না, এবং তোমরা আসলে লেখাপড়াটাকে চালিয়ে যাবে বাড়িতে। আসলে তা না হলে আসলে সরকারি আসলে এখন সরকারি স্কুল খোলে নাই, কিন্তু যে কোনো সময় সরকারি নির্দেশনা আসলে আসতে পারে যে আসলে স্কুল খুলে দিতে বা খুলে দেওয়ার বা দেখা গেলো যে পরীক্ষা নেওয়ার, পরীক্ষা আসলে একটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তোমার সেজন্য প্রস্তুত থাকবে যাতে করে যদি পরীক্ষা হয় তাহলে আমরা কি অবশ্যই ভালো ফলাফল করতে পারবো, কারণ আমরা বাড়িতে পড়ানো চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো। আগামীতে আবার কোনো ক্লাসের মধ্যে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।